শিক্ষা প্রকৃত যে রূপ সেটা তোমার আমাদের পশ্চিমবাংলার মাটি হারিয়ে ফেলেছে। হিন্দু দেবীর পুজো করাতেও বাধা পড়ে, এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার। এই দক্ষিণ কলকাতার বুকে একটি কলেজে সরস্বতী পুজো করতে গিয়ে আটকে দেওয়া হয়েছিল। এই ধরনের ঘটনা এখনই শুধুমাত্র পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। আর যদি নারী সুরক্ষার কথা বলেন, তাহলে পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালিতে নারীরা কতটা সুরক্ষিত আছে সেটা যদি সাধারণ মানুষ সেদিকে যায় তবেই দেখতে পাবেন। এই কিছুদিন আগে আপনারা এখানে দেখেছেন আরজি করের মতো একটি বিখ্যাত মেডিকেল কলেজ, সেই কলেজে একজন পড়ুয়া ছাত্রী, একজন খুব ইয়াং মেয়ে, এবং উনি ডাক্তারও ছিলেন, সেখানে একজন, সে সিভিক ভলেন্টিয়ারই হোক কি যেই হোক, সে তার এত বড় দুঃসাহস যে সেই মেডিকেল কলেজ যেটা রাজ্য সরকারের অধীনে আছে সেখানে ঢুকে তাকে ধর্ষণ করে তার হত্যা করে দেওয়া হলো। সে কোনো বিচার পেল না। আজও তার মা চাতক পাখির মতো বিচার খুঁজছে। এবং এটা আমাদের জন্য লজ্জার বিষয় যে একটি সরকারি হাসপাতালের ভিতরে যদি একজন ডাক্তারের রেপ হয়ে মার্ডার হয়ে যায় এবং তারপরে সেখানের প্রমাণ পর্যন্ত লোপাট করে দেয় রাজ্য সরকারের পুলিশ, সিবিআই তদন্ত হবার আগেই, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এই যদি এগিয়ে বাংলা হয় তাহলে তো মুখ্যমন্ত্রীর জন্য লজ্জা হওয়া উচিত একজন মহিলা হয়। সেই জন্য উনি নিজের সিটটা বাঁচাবার জন্য, উনি নিজের মুখ্যমন্ত্রী জায়গাটা বাঁচাবার জন্য উনি যা খুশি করছেন রাজনীতিতে। উনি নিজের দলের লোক, দলের বাইরের লোক, যাকে যা খুশি। মমতা ব্যানার্জি রাজনীতি, স্টান রাজনীতি করে করে সারা জীবন এসছেন। উনি এইসব করে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়ে উনি চাইছেন আমি যেন ভয় দেখিয়ে, নোংরামি করে, মানে যা খুশি করে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেন থাকি। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, তারা জানে আগামী দিনে তাদেরকে কি করতে হবে। মমতা ব্যানার্জিও উনি চলে যাবেন, উনি আমাদের সম্মান রাখেননি, কিন্তু উনাকে মহিলা হিসেবে আমি সম্মান করি। আর করুণা হয় ওনার উপরে করুণা হয়। উনি নিজের দিনের শেষে হয়তো নিজে আয়নায় মুখ দেখতে পারেন না, করুণা হয় আমার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা সাধারণ মানুষরা এটাই তো বলতে পারি যে আপনি যে একটা সিস্টেম তৈরি করেছেন, যে করাপশন একদম এ থেকে জেড অব্দি, যে করাপশনের লেভেল, এবং তার এত মিনিস্টার আজকে করাপ্টেড হয়েছে। আমি নিজে বেহালা পশ্চিম থেকে উঠে আসছি, যেখানে শিক্ষামন্ত্রী নিজে জেলে ছিল, দুদিন আগে উনি ছাড়া পেয়েছেন। একটা মেশিন এসেছিল তোমার গুনতে। তো তিনি যে এইগুলোকে প্রশ্রয় দিয়েছেন, দিনের পর দিন এই সরকারকে প্রশ্রয় দিয়েছেন, এই চোরের সরকারকে প্রশ্রয় দিয়েছেন, তার তো হেড উনি। তো আমার মনে হয় যে হেড হয় তাকে অনেকটা বেশি অ্যাডমিনিস্ট্রেশন এবং অনেকটা বেশি শক্তপোক্ত হতে হয়। তো মমতা ব্যানার্জির ইমিডিয়েটলি এখনই আমাদের একটাই মানে আমাদের এজেন্ডা স্ট্যান্ড, যেটা বলতে পারেন যে দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। আমরা দেখছি কয়েকদিন আগে ফেসবুকে আমরা দেখছিলাম তিনি হায়দ্রাবাদে থাকে, মেয়েটি লেখাপড়া করছে, বলছে আমরা এখানে দারুণ সেফ আছি, দারুণ পিসফুল জায়গা, এখানে আমরা যখন ইচ্ছে মানে পড়াশোনা করতে পারি, টিউশন যেতে পারি, কলেজে যেতে পারি, কোনো ভয় নেই। কিন্তু পশ্চিমবঙ্গে একটা আতঙ্ক আছে, পশ্চিমবঙ্গের মেয়েরা নিজেরা ভীষণ আতঙ্কের মধ্যে আছে। তারা কলেজ আসে না। আপনি দেখবেন যে স্টুডেন্টরা কলেজে অ্যাটেন্ডেন্স দেখবেন অনেক কম। কারণ কি, তারা ভয়ে আসছে না। এই তৃণমূলের ভয়ের জন্য বিশেষ করে ছাত্রীরা কলেজে আসছে। হাসপাতাল বলে নয়, আপনারা চিন্তা করে দেখুন, সাধারণ মানুষ আজ দেখছে যে দক্ষিণ কলকাতার বুকে সাউথ ক্যালকাটা ল কলেজ, একটি বিখ্যাত ল কলেজ, সেখানে একজন ছাত্রীকে একজন তৃণমূল ছাত্র পরিষদের কুখ্যাত নেতা, তার এত বড় দুঃসাহস যে সে তাকে ধর্ষণ করে তার ভিডিও বানিয়ে ভাইরাল করে দিতে পারে। এত বড় দুঃসাহস। সে ভাবছে যে তৃণমূল কংগ্রেস আছে বলে, পুলিশ প্রশাসনের হাত আছে বলে, আশীর্বাদ আছে বলে, এবং মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে বলে সে একজন পড়ুয়াকে কলেজের ভিতরে, ক্যাম্পাসের ভিতরে ধর্ষণ করে দিতে পারে, এবং তার বিশ্বাস ছিল যে তার কোনো রকম ক্ষতি হবে না, তাকে গ্রেপ্তার করা হবে না। আমাদের সাধারণ মানুষ এবং রাজ্য সরকারের যে বিরোধী দল আছে তারা আন্দোলন করেছে বলে তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এটা কোনো সুস্থ ব্যবস্থা হতে পারে না। পশ্চিমবঙ্গের বুকে এটাই হচ্ছে সমস্যা। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই গুন্ডা, এবং গুন্ডারাই তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে দাঁড়িয়েছে। আপনাকে দেখে আমার করুণা হয়। আপনি আয়নায় মুখ দেখুন, আজ নয় কাল আপনি চলে যাবেন, তখন কিন্তু আপনার দলটাও থাকবে না, আর আপনার মৃত্যুটা খুব সাংঘাতিকভাবে হবে। সেটার জন্য আমরা কেউ বা কোনো মানুষ উনাকে দেবে না, ঈশ্বর উনাকে দেবে এইভাবে যে উনি একটা, উনাকে রাজত্ব করার জন্য, উনার দেখুন কপালে না থাকলে কেউ রাজত্বে বসে না। উনাকে এত কিছু সুযোগ ঈশ্বর দিয়েছে মানুষের কাজের জন্য। উনি যখন মরবেন উনি কাউকে মুখ দেখাতে পারবেন না। আর করুণা হয়, উনি দিনের শেষে শান্তিও পাবেন না। আর কিছু দিনের মধ্যে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে উনাকে হারিয়ে দেবে, আর উনার দলের মধ্যে কিভাবে খেই হবে। সেই জন্য এটাই বার্তা যে দিদি একটু শুধরে যান, আর না তো সারেন্ডার করে যান। আমরা যেভাবে উন্নতি চেয়েছিলাম, যেভাবে আমরা আমাদের পশ্চিমবাংলার মাটিতে আবার উন্নতি চেয়েছিলাম, সেটা তো আমরা পাইনি। এবং আরও একটা যেটা বিষয়, যে এই যে প্রাদেশিকতা, এই যে আপনি বলছেন যে এগিয়ে বাংলা, সব দিকে বাংলা এগিয়ে আছে। আজকে দেখুন মেসির ঘটনাটা দেখুন, যে স্পোর্টস ফিল্ডে আজকে আমরা কীরকম আমাদের মুখ পুড়েছে,
যেখানে অন্য অন্য রাজ্যে এরকম মুখ পড়েনি। আজকে ধর্ষণের ঘটনাতে আজকে আমাদের নারী সুরক্ষাতে বাংলা পিছিয়ে তোমার ধর্ষণের ক্ষেত্রে নারী এগিয়ে আছে আজকে পশ্চিমবাংলা। শিল্পায়ন হয়নি, এমন একটা রাজ্য যেখানে ভোট কেন্দ্র, ভোটেও আমাদের ব্লাডশেড হয়, প্রতিটা কার্যকর্তাদেরকে বলিদান দিয়ে সে তার পার্টির জায়গাগুলোকে রক্ষা করছে। তো এই হলো আমাদের সরকারের অবস্থা। সরকার একটা স্বৈরাচারী সরকার চালাচ্ছে এবং যেখানে আমরা সকলে মিলে ধিক্কার জানাচ্ছি এই পঙ্গু আপাহিত সরকারকে। এ তো ভয়ঙ্কর ঘটনা। আমরা কসবার যে ঘটনা ঘটেছে, দেখুন ওই ছাত্রীটাও কিন্তু ওই দলেরই সমর্থক ছিল, আমরা যা পরবর্তীকালে জেনেছি, এবং যারা ধর্ষণ করেছে তারাও কিন্তু ওই দলের সমর্থক। অর্থাৎ আপনি দেখবেন এই যে সমাজ বিরোধীরা কখনো কোনো দলের না, এই সমাজ বিরোধীরা একবারে মানে যৌন পিপাসু হয়ে আছে। প্রত্যেকটা কলেজে নারীরা মানে ছাত্রীরা কলেজে যেতে ভয় পাচ্ছে, বিশেষ করে ছাত্র ইউনিয়ন যেগুলো করে রেখেছে, ছাত্র ইউনিয়নের নাম করে একবারে দুর্বৃত্তরা থাকে, দুষ্কৃতীরা থাকে, যারা কলেজে পড়াশোনাই করে না, তারা হয়তো 10 বছর আগে পাশ করে গেছে, বা লোকালের কোনো গুন্ডা বাহিনী তারা ওই স্টুডেন্টস ইউনিয়নটাকে দখল করে রেখেছে। আর যত ছাত্রীরা যাচ্ছে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে, আর প্রলোভনের নাম করে তাদের উপর হচ্ছে যে ওই শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন করে তাদেরকে ধর্ষণ করছে। এটা আমরা শুধু কসবার ঘটনা তো ঘটেছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা, সারা পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটছে। সেই কারণের জন্য বাবা মায়েরা কিন্তু উদ্বিগ্ন, ছাত্রীদেরকে বিশেষ করে ছাত্রীর বাবা মায়েরা খুবই উদ্বিগ্ন। তারা কলেজে পাঠাতে যখন পাঠাচ্ছে তার মেয়েকে, তারা ভয় পাচ্ছে। কারণ ভয় পাচ্ছে এই কারণের জন্য যে এই তৃণমূলের যে বেড়াজালের মধ্যে যদি ফেসে যায় তাহলে হয়তো সে ধর্ষিতা হতে পারে, তার সর্বনাশ হতে পারে, ক্ষতি হতে পারে। সেই কারণের জন্য মা বাবারা খুব ভয়ে আছে, পশ্চিমবঙ্গে খুবই ভয়ে আছে। আর সেই কারণের জন্য শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। উনি যে বৃত্তের মানুষ, যে লেভেলের মানুষ, সেই লেভেলের ভিত্তিতে তিনি এই কথাটা বলেছেন। আসলে এই যে ভাবনাটা ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন হয়, উনি এতটাই এমন ধরনের দক্ষ আর কি, তিনি আছেন বলে ভালো আছেন, আর তিনি আছেন বলে কোথায় ভালো আছেন? তাহলে কামদুনির ঘটনা হতো না, তাহলে বুকটায়ের ঘটনা হতো না, তাহলে তো আমার সন্দেশখালীর ঘটনা হতো না। তাহলে উনি আছেন বলে কিন্তু যন্ত্রণায় আছে, ভালো নেই মানুষ, ওই কথাটা বলতে পারেনি আর কি। উনি আছেন বলে পশ্চিমবঙ্গের মানুষ যন্ত্রণায় আছে, গ্রামগঞ্জের মানুষ যন্ত্রণায় আছে, শহরবাসী যন্ত্রণায় আছে, এর থেকে মুক্তি চাইছে। আজকে মহিলারা চাঁদে চলে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এরকম কোনো স্পেস সেন্টার তো পশ্চিমবঙ্গে নেই। তাই জন্য তো আজকে ব্যাঙ্গালোরের মতো একটা শহরে বাংলা ভাষাটা সেকেন্ড লার্জেস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়িয়েছে ওই রাজ্যে। এই জন্য নয় যে সেখানে বাঙালিরা জন্মগ্রহণ করছে, কারণ শিক্ষিত মহিলারা এখানে পড়াশোনা করবার পরে এখানে অসুরক্ষিত বলে তারা বেঙ্গালোরের মতো শহরে চলে যাচ্ছে, সেখানে রাত 12টা 1টা 2টো অবধি তারা শান্তির সাথে রয়েছে, কোনো অসুবিধা নেই, তাদের উপরে ধর্ষণও করা হচ্ছে না, ইভটিজিংও করা হচ্ছে না। কিন্তু এখানের মুখ্যমন্ত্রী ফেলিওর টোটালি। শুধু তাই না, বিনিয়োগকারীরা একটা বিনিয়োগ করতে চায় না। পশ্চিমবঙ্গে যেটুকু বিনিয়োগকারীরা ছিল তারা পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন্ন রাজ্যে চলে গেছে। এই দিদিমণি আবার সারা পৃথিবী জুড়ে ভ্রমণ করলেন যে বিনিয়োগকারীদেরকে নিয়ে আসবেন, কিন্তু বিনিয়োগকারী এলো না। কিন্তু উনি যার পেটুয়ারদেরকে নিয়ে গেলেন, তাদের মধ্যে থেকে সৌরভ গাঙ্গুলি বললেন, ওই ইতালিতে গিয়ে বললেন যে আমি এখানে বিনিয়োগ করবো 20,000 কোটি টাকা। আমি দেখলাম না 20 টাকা বিনিয়োগ করেছে কিনা। এই তো পরিস্থিতি। এই যে ভাউতামো, এই যে ভণ্ডামিটা তিনি তৈরি করেছেন, এই ভণ্ডামিটা মানুষ একবারে অক্ষরে অক্ষরে বুঝে গেছে। আমি বলছি যে এই রুলিং পার্টির 30% ভোট মানে যে অন্যদিকে শিফট করে যাবে, 30% ভোট শিফট করে যাবে, কারণ রুলিং পার্টি কিন্তু এবারে 2 ডিজিটের বেশি সিট পাবে না। সিপিএম তো নিজের আপডেট জায়গাটায় ওনাকে বসিয়ে দিয়ে গেছেন। আজকে বলা হয় তখন একজন মহিলা নিজের দল করতে চেয়েছিল বলে দেশের অনেক রাজনৈতিক নেতৃত্বরা তাকে পাশে থেকেছিল, উনি একটা লড়াইয়ের মাধ্যমে আসতে চেয়েছিলেন বলে। কিন্তু ওনার সাথে কখনো বিজেপির কোনো টাই আপ নেই, ভুল কথা। এত লোক আসছে, এত ইলেকশনে প্রত্যেকটা দলেরই পয়সা খরচা হয়, এত করে কি কেউ আপনি বলুন কেউ সেটিং করে থাকে? সিপিএম ওনার সাথে সেটিংয়ে চলেছে, ওনাকে বসিয়ে দিয়ে গেছে সিপিএম এর কিছু নেতৃত্ব। তার কারণ হচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এলাকা, সেখানে একটি হিন্দু পরিবার তারা মূর্তি বানায়, তাদেরকে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ তাদের সেই পরিবারের উপরে ঝাঁপিয়ে পড়ে শুধুমাত্র সেই হিন্দু বলে তাকে নৃশংসভাবে হত্যা করে দেয়। সেই স্পটে পুলিশ প্রশাসন শুধু আধা ঘন্টা পরে এসেছিল, আধা ঘন্টা পরে। এবং যে সম্প্রদায়ের মানুষ এই হিন্দু পরিবারের উপরে হামলা চালিয়েছিল তারা জানতো যে এই প্রশাসন তাদের উপরে কোনো রকম কোনো পদক্ষেপ নেবে না, তার জন্য এই ঘটনা ঘটেছে। দেখুন, বামফ্রন্ট তো 34 বছর ধরে রাজত্ব করেছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে রাজত্ব করার ফলে পুরো সমাজটাকে বিষিয়ে দিয়েছিল। সেখানে প্রশাসন বলে কিছু ছিল না, রাজনৈতিক নেতারা সালিসি মিটিংয়ের মধ্য দিয়ে তার সমাধান করত। ফলে দলীকরণ করা, অর্থাৎ দলের রাজনীতিকীকরণ করার যে একটা প্রবণতা ওদের মধ্যে ছিল। আর সেইখান থেকে মানুষ দেখবেন যে অতিষ্ঠ হয়ে উঠেছিল পুরো পশ্চিমবাংলার মানুষ। সেই অতিষ্ঠ হওয়ার কারণে জন্য তারা পরিবর্তন চাইছিল।
আর সেই কারণের জন্য 2011-এ পরিবর্তন হয়েছে। আর তার পরবর্তী সময় দেখুন ওই সালিসি সভা শুধু ওই ডানলপে হয়নি, সারা পশ্চিমবঙ্গে এই কালচারটা ছিল। আর সেখান থেকে আমরা বলি না, বামপন্থীরা রান্নাঘরের খবর জানে, বামপন্থীরা রান্নাঘরের খবর জানে, পরিবারের কি হচ্ছে, কি জামা কাপড় পরলেন, কি খেলেন, কখন ঘুমোলেন, কখন রেস্ট নিলেন, কোন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, সমস্ত খবর রাখছে। সেই জন্য না পরিবাররা আতঙ্ক তৈরি হয়েছিল যে রাজনীতিটা করো কিন্তু সমাজের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছ কেন। এই ঘরের মধ্যে ঢুকে যাওয়ার ফলে অতি নীতিবান হওয়ার ফলে তাহলে কিন্তু বামপন্থীর ধ্বংস হয়েছে এবং অল্টারনেটিভ হিসেবে একটা সরকার নিয়ে এলো। সেই সরকারটা তো আরো ভয়ঙ্কর। এই সরকারটার একবারে শুধু চুরি আর দুর্নীতির রূপে দাঁড়িয়ে আছে। এরা পরিবারের মধ্যে ঢুকছে, কতটা অর্থ আছে, কতটা সম্পত্তি আছে, কোথায় কোথায় সম্পত্তি আছে, কোন সম্পত্তিকে হরপ করা যাবে, কোন পরিবারের মধ্যে হয়তো বংশধর নেই, একজন আছে, তাকে কিভাবে হত্যা করে বা তাকে পাগল করে দেওয়া যায়। আমি এইখানের ঘটনা বলছি, এই আপনার কাকুলিয়ার ঘটনা। কিছু পরিবার আছে যারা একটাই মেয়ে ছিল, তাদেরকে ভাড়া বাড়িতে পাঠিয়ে দিয়ে তার বাড়িটাকে দখল করে নিল। এরকম অজস্র ঘটনা ঘটেছে। অর্থাৎ এরা পরিবারের একই কালচার রয়েছে। বামপন্থীরা যেমন সালিসি মিটিং এর মধ্য দিয়ে পরিবারের খবর রাখতো, ঠিক একইভাবে এই তৃণমূলীরা পরিবারের খবর রাখছে কার সম্পত্তিকে হরপ করা যাবে, তার কতটা সম্পত্তি আছে সেটাকে হরপ করা যাবে, বাড়িগুলোকে এই করে করে দখল করছে। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, কলকাতায় তো প্রচুর উদাহরণ আছে। একবারে তাই। আপনি এই যে তৃণমূলের যে সালিসি সভা বলছেন, এই সালিসি সভাগুলো শুধুমাত্র অন্যায়কারীকে বাঁচানোর সালিসি। যারা অন্যায় করছে সমাজে, যারা চুরি করছে, যারা দখল করছে বাড়ি, তাদেরকে আশ্রয় দেওয়ার জায়গা হচ্ছে যে সালিসি। তৃণমূল পুরো সালিসিটা করছে অন্যায়কারীদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য, সমাজ বিরোধীদের প্রশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য। কারণ আমি একটা আপনাকে ঘটনা বলছি যে একটা শিক্ষক, তার বাড়ির চুরি হয়েছে, তখন সে গিয়েছে যে কি করে এর সমাধান হবে। থানা বলেছে যে তুমি ওই ওখানকার কাউন্সিলর কাছে যাও। কাউন্সিলর বলে যে তুমি বাড়িতে তালা লাগিয়ে গেছো, কাউকে তুমি তো যাওয়ার সময় বলে যাওনি, পাশের লোককে বলে যাওনি কেন, তার জন্য তোমার চুরি হয়েছে। কিন্তু চুরির সমাধানটা করলো না, তুমি কেন বলে যাওনি, কেন সিকিউরিটি দিয়ে রেখে যাওনি, এটা তো সমাধানের পথ ছিল না। অর্থাৎ যে কথাটা হচ্ছে যে যারা অন্যায় করেছে তাদের জন্য তিনি কিন্তু বিচার করেন না, যারা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য বা অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়ার জন্য তাদেরকেই হচ্ছে যে সালিসি মিটিং করা হয়। কিন্তু একটা ভারতবর্ষের একটা রাজ্যে সেখানে নিদান দেওয়া হচ্ছে যে 8টার পরে বেরোতে না, তাহলে কি তারা 8টার পরে কর্মস্থলে থাকবে না? তারা কি 8টার পরে তার নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করার জন্য বাজারে যাবে না? তাহলে এই যে পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে, তার মানেই যে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নেই, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে। গোলক ধাঁধার একটা সরকার চলছে, যার প্রকৃত উন্নয়ন, প্রকৃত শিক্ষা, প্রকৃত যে রূপ, সেটা তোমার আমাদের পশ্চিমবাংলার মাটি হারিয়ে ফেলেছে। 2 লক্ষ কোটি টাকা ধার ছিল সিপিএম জমানায় পশ্চিমবঙ্গে। সেই ঋণ থেকে মুক্ত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে আশীর্বাদ দিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু আজ 8 লক্ষ কোটি টাকার ঋণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। একটি সাধারণ শিশু যদি জন্মগ্রহণ করে এই রাজ্যে, তাহলে 80,000 টাকা ধার নিয়ে জন্মগ্রহণ করে। শিল্প প্রতিষ্ঠান বলে কিছু নেই, ভালো কর্মসংস্থান বলে কিছু নেই। সুতরাং কোন দিক থেকে এগিয়ে বাংলা, সেটা পশ্চিমবঙ্গের মানুষ আজ চিন্তা করছে।